আমেরিকা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা নিজেরা 28 অক্টোবর একটা মারামারি লাগে, আমার এক পুলিশ ভাইয়ের হত্যাকাণ্ড ঘটিয়ে তারপর আমাদের উপরে দোষারোপ করে আমাদের 25 থেকে 30,000 নেতা কর্মীকে কারাদণ্ড দিয়েছে। আমেরিকার ডোনাল্ড লুকে তো কম বেশি সবাই চেনেন এখন, তাই না? অতি সম্প্রতি তিনি আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বক্তৃতা রেখেছেন। আর তার দেয়া সেই বক্তৃতা আমার মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিছে। তাই আজকে এই ভিডিওতে আমি আমার মনে আসা সেই প্রশ্নগুলা ডোনাল্ড লু সাহেবের কাছে তুলে ধরবো। যে প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ সফর এসেছেন, এবং আপনারা জানেন যে নির্বাচনের পরে কোনো এইরকম মার্কিন হাই প্রোফাইল ব্যক্তির এটাই প্রথম সফর। এবং আমরা যারা বাংলাদেশিরা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, 28 অক্টোবর আমাদের উপর যেভাবে ক্র্যাকডাউন হয়েছে, 30,000 নেতাকর্মীকে জেলে ঢোকানো হয়েছে, একতরফা নির্বাচন করা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে বিএনপির চাওয়া পূরণ হয়নি, এটি বলছেন ওবায়দুল কাদের। আমেরিকা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, কঠিন বক্তব্য দিয়েছে বিএনপির একজন নেতাকর্মী, নাম হলো মান্না। এবং কি 28 অক্টোবরে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপরে দায়ভার চাপিয়ে দিয়েছে। তারা নিজেরাই পুলিশকে হত্যা করে সেই দায়ভার চাপিয়েছে বিএনপির উপরে। কথাটি বলতেছেন নেতাকর্মী ববি হজ্জাজ। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকার যে আপনার বাংলাদেশের মানুষের সাথে আমেরিকা প্রতারণা করেছে, কিভাবে প্রতারণা আসলে করলো, এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে পিনাকি ভট্টাচার্য। ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং আওয়ামী লীগের সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক না করায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, এরকম একটি টাইটেলে বক্তব্য দিয়েছেন মোস্তফা ফিরোজ, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আর সর্বশেষ আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশের সফরের আসার আসল রহস্য আসলে কী ছিল। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। তো চলুন কথা না বাড়ি এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন কাজী হিমায়তুদ্দিন মিশনের বক্তব্যটি দিয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করি। মার্কিন যে প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ সফর এসেছেন, এবং আপনারা জানেন যে নির্বাচনের পরে কোনো এইরকম মার্কিন হাই প্রোফাইল ব্যক্তির এটাই প্রথম সফর। এবং আমরা যারা বাংলাদেশিরা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, 28 অক্টোবর আমাদের উপর যেভাবে ক্র্যাকডাউন হয়েছে, 30,000 নেতাকর্মীকে জেলে ঢোকানো হয়েছে, একতরফা নির্বাচন করা হয়েছে, তাতে স্বভাবতই আমরা হতাশ। এবং আমেরিকার প্রতি আমাদের একটা অভিমান আছে যে তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, কিন্তু আমেরিকা কিছুই করেনি। তো এর ভিতরেই আমরা দেখলাম যে মার্কিন অন্তত 3জন উচ্চপদস্থ কর্মকর্তা এসেছেন। একজনের নাম হচ্ছে আফরিন আক্তার, তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী আমেরিকার। আরেকজন হচ্ছে নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা আইলিন লাউবাচার, আরেকজন হচ্ছে নামটা মনে পড়তেছে না, উনি ইউএসএআইডি যে সংস্থা আছে ওটার প্রধান। তো এই সব মিলিয়ে আমরা দেখলাম যে তারা আসলেন। তারা আসার পরেই আমরা দেখলাম যে তারা বিএনপির সদ্য কারামুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করলেন, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। তারপরে তারা বৈঠক করলেন শ্রমিক নেত্রীর সঙ্গে, কল্পনা আক্তার সহ অনেকে, যে কল্পনা আক্তারকে সরকার পছন্দ করেন। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছিলেন যে এই কল্পনা আক্তার বলেছেন যে যদি মার্কিন দূতাবাস আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না। তো সেই কল্পনা আক্তার সঙ্গে মিটিং করেছেন। তারপরের দিন সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন। সুশীল সমাজের মধ্যে ছিলেন ডক্টর দেবপ্রিয়, তারপরে জিল্লুর রহমান তৃতীয় মাত্রার, তারপরে আমেনা মোহাসেন, আদিলুর রহমান যাকে কয়েকদিন আগে জেলে নিয়েছিল। মানে যেই সব সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন তারা সবাই কিন্তু আওয়ামী বিরোধী। তো তারপরে আমরা দেখলাম কি একদম সর্বশেষে হাসান মাহমুদ, সালমান এফ রহমান এবং আর কার সঙ্গে বৈঠক করেছেন, হাসান মাহমুদ, সালমান এফ রহমান, এই দুজনের সঙ্গে বৈঠক করেছেন। তো এই হচ্ছে কি অবস্থা, এদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক করেননি এবং বৈঠকের কোনো ইচ্ছাও পোষণ করেননি। এবং সফরের আগেই আমরা দেখেছি যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা মার্কিন দূতাবাস বলেছে যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, বিভিন্ন বিষয় নিয়ে এই সফরে আলোচনা করা হবে। ভালো কথা, কিন্তু আসলে কি এই সফর সেই উদ্দেশ্যে? আমরা কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে এই মার্কিন প্রতিনিধিদের আলোচনাটা কিন্তু একটা দায় সারা গোছের দেখেছি। তাহলে এই সফরের আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য কি হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি জানা। যদি বাংলাদেশের পরিস্থিতি জানতেই হয় তাহলে নির্বাচনের পর না এসে এই 2 মাস দেরি করলো কেন? দেরি করলো এই কারণে যে আমেরিকা বসেছিল যে কখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পায়। কারণ তার সঙ্গে যদি কথা না বলা যায় তাহলে কিন্তু বাংলাদেশের পুরো পরিস্থিতি অনুধাবন করতে
মানে করা সম্ভব নয়। আমি মানব জমিনের একটা খবর একটু পড়ে শোনাই। সাম্প্রতিক সময়ে মানব জমিন খুবই ভালো কাজ করতেছে। আপনারা জানেন যে নির্বাচনের কিছুদিন আগে মানব জমিনের ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছিল, বাংলাদেশ থেকে দেখা যেত না। আরেকটা পত্রিকা ইনকিলাবও ভালো কাজ করতেছে, ধন্যবাদ দিতে হয়। মানব জমিনের একটা খবর, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে ভিন্ন মতের কথা জানিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি দল। আমরা দেখেছি মানব জমিন কিন্তু সবসময় আমরা দেখেছি যে আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট বা দূতাবাসের ভিতরের কথাগুলো বের করে নিয়ে আসতে পারে, আগেও দেখেছি অনেকবার। যদিও পরবর্তীতে আবার সরকারের বিভিন্ন চাপে ওগুলো আবার ডিলেট করতেও বাধ্য হয়, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো তারা লিখেছে যে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে ভিন্ন মতের কথা জানিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি দল। এখানে লিখেছেন যে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন ছিল এবং ভোটের আগে এবং পরের ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে কি প্রভাব ফেলতে পারে, ভারত বা মিয়ানমার সহ প্রতিবেশীদের বিষয়ে সাধারণের ভাবনা কি, সরকার, বিরোধী দল বা নাগরিক সমাজ কি ভাবতেছে, এবং বিএনপির বর্জনের মুখে অনুষ্ঠিত ভোটে এই নতুন সরকার গঠন এবং বিএনপির হাজার হাজার বন্দী এদের মুক্তির প্রক্রিয়া কি বা পরবর্তী রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তা সশরীরে পর্যবেক্ষণ করে গেলেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। সেই সঙ্গে নির্বাচন তথা বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিন্ন মতের কথা স্পষ্ট করল মার্কিন প্রতিনিধি দল। বিএনপিকে এবং যে নাগরিক সমাজ তাদেরকে বলেছে যে আমরা আসলে ভারতের সঙ্গে একমত নই, ভারত যে হাসিনাকে টিকিয়ে রেখেছে তার সঙ্গে আমাদের স্পষ্ট মত পার্থক্য রয়েছে। এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ। শনি থেকে সোমবার 3 দিন ঢাকায় সিরিজ বৈঠক করে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন সরকারের সামরিক এবং বেসামরিক নেতৃত্ব ও দাতব্য সংস্থার 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তার সমন্বয়ে গঠিত ওয়াশিংটনের ইভ্যালুয়েশন টিম। এবং বাংলাদেশ ইস্যুতে ওয়াশিংটন ও মানে আমেরিকা এবং ভারতের মধ্যকার ভিন্ন মতের এই বিষয়টি, মানে আমেরিকা যে ভারতের এই নীতিতে আনন্দিত নয় এবং ভারতের এই যে হাসিনাকে টিকিয়ে রাখার যে বিষয়গুলো এগুলো যে আমেরিকা পছন্দ করতেছে না, এটা তারা বিএনপিকে স্পষ্ট বলে গিয়েছেন এবং নাগরিক সমাজকেও বলে গিয়েছেন। এবং বিএনপির নেতৃত্বের দুর্বলতা নিয়েও কিন্তু আলোচনা করেছেন আমেরিকা বিএনপিকে বলেছে যে তোমাদের নেতৃত্ব দুর্বল, জনগণ তোমাদের সঙ্গে আছে, কিন্তু তোমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে তোমরা এটা করতে পারতেছো না। বিশেষ করে 28 অক্টোবর পরবর্তী হরতাল নিয়ে বিভ্রান্তি, বড় বড় সমাবেশ ডাকার পরে ঠিকমতো কর্মসূচি দাও না এবং ভোট বর্জনের কর্মসূচি শুধু লিফলেট বিতরণ করে সীমাবদ্ধ রাখো, এগুলো নিয়েও কিন্তু আমেরিকা বিএনপির সঙ্গে আলোচনা করেছে। এবং বিভিন্ন কর্মসূচি নাই, নির্বাচনের হয়ে গেল তারপরেও কোনো কর্মসূচি নাই, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এবং মার্কিন প্রতিনিধির টিমের নেতৃত্ব দেন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার। সঙ্গে ছিলেন ইউএসএআইডির এশিয়া বিষয়ক সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। ঢাকায় তাদের রুদ্ধদ্বার বৈঠকগুলোর খানিকটা প্রকাশ পেয়েছে, তবে আলোচনার বেশিরভাগই এখনো অপ্রকাশিত। এবং ওয়াকিবহাল মহলের ধারণা মার্কিন প্রতিনিধি দল আমেরিকাতে ফিরে গিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে তাদের পর্যবেক্ষণের বিস্তারিত রিপোর্ট করবে, যার রিফ্লেকশন থাকবে বাংলাদেশ তথা এশিয়া অঞ্চলে আমেরিকার পরবর্তী পদক্ষেপ। মানে একটা ধারণা নিয়ে গেল না, এই ধারণা নিয়ে যাওয়ার পরে তারা চলে যাবে আমেরিকাতে, সেখানে আবার ওই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে সিনিয়র বৃদ্ধ যেই সিনেটররা আছে তাদেরকে নিয়ে মিটিং করবে, দফায় দফায় মিটিং করার পরে সিদ্ধান্ত নিবে যে আসলে বাংলাদেশের এই বিষয়ে কি করা যায়। আমরা অনেকেই মনে করেছিলাম যে হয়তো ভারতের সঙ্গে একটা সমঝোতা হয়েছে যে দেখো একটা মেনেজমেন্ট করো, এখানে আর ঝামেলা করে লাভ নেই, মিয়ানমারে ঝামেলা চলতেছে বা তোমরাও ইসরায়েলি ইউক্রেনে ব্যস্ত, তো আমরা দেখতেছি আরো 5টা বছরের জন্য হাসিনাকে একটু দাও। কিন্তু এটা আসলে বোঝার জন্য আরো অপেক্ষা করতে হবে। আমরা যেমন খুব দ্রুত অ্যাকশন চাই, আমেরিকা কিন্তু এমন দ্রুত কাজ করে না। আমেরিকার কাজ হচ্ছে অনেক ধীরে সুস্থে, ধীরে ধীরে। এবার তারা এলেন এবং তারা যে শুধু এই বাংলাদেশের ইস্যুতে কি ব্যবস্থা নেওয়া যায় তার সরজমিনে ঘোরার জন্য যে তারা এলেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং আপনারা জানেন যে বাংলাদেশে কি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কিন্তু গত 2 বছরের বেশি সময় ধরেই কিন্তু আমেরিকা কাজ করতেছে এবং এই নির্বাচন নির্বিঘ্ন করতে তারা স্বতন্ত্র বিচার নীতি পর্যন্ত ঘোষণা করেছে। সুতরাং তারা এভাবে সরে যাবে, এটা অন্তত যে বিশ্বাস করুক, আমরা বিশ্বাস করি না, বাট আমরা আরেকটু দেখতে চাই যে কি করে যারা মনে করেন মুক্তিগামী জনগণ, যারা মনে করেন। প্রিয় দর্শক শ্রোতা, মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশে আসার আসল উদ্দেশ্যটা কী ছিল সে বিষয়টি নিয়ে আলোচনা করলেন কাজী হেমায়েতুদ্দিন মিশন। তার বক্তব্যটি আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই মার্কিন প্রতিনিধি দলের বিষয়টি এবং কি ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে মোস্তফা ফিরোজ। তো চলুন 2 নাম্বার ভিডিও মোস্তফা ফিরোজের কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যুক্তরাষ্ট্রের কাছে বিএনপির চাওয়া পূরণ হয়নি, এটি বলছেন ওবায়দুল কাদের। আমি খুবই তাজ্জব ব্যাপার যে বিএনপি কি চেয়েছিল
সেটা কিন্তু আমরা এখনো জানি না। কি ফাইল দিয়েছিল, কি আলোচনা হয়েছে, কেননা আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার বলছেন যে আপনারা যত প্রশ্নই করেন না কেন, আমাদের একটাই বক্তব্য যে আমাদের কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। এটাই ছিল। তার মানে হচ্ছে ওই বৈঠকের 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকের বিষয়বস্তু তারা নীতির রীতি অনুযায়ী প্রকাশ করতে চাননি। এটা হয়তো দুই পক্ষেরই আলোচনা, যার জন্য মার্কিন যে প্রতিনিধি দল এসছে এবার বাংলাদেশে, তারাও কিন্তু এবার প্রেস ব্রিফিং করেন, খেয়াল করবেন, কোনো মন্তব্য করেনি। আর পিটার ডিয়াস যাও কথা বলতেন, তিনি তো ওই সফরের মাঝে তিনি ঢাকা ছেড়ে গেছেন, ওয়াশিংটনে গেছেন নাকি কোথায় গেছেন আমরা এটা নিশ্চিত না হয়ে কথা বলা ঠিক না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এইবারের এই প্রতিনিধি দলের এই সফরে যে নানান মিটিংগুলি হলো, সেই মিটিং এর মধ্যে একটা বড় ধরনের ফারাক রয়ে গেল। দলগতভাবে তারা বিএনপির সঙ্গে বসলো, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বসেনি। আওয়ামী লীগের সঙ্গে যদি বসতো তাহলে সেই দলের নেতৃত্ব দিতেন ওবায়দুল কাদের, দলের সাধারণ সম্পাদক। ফলে এই প্রশ্নটা যেমন আমার মনের মধ্যে উঠেছে, তেমনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে ওবায়দুল কাদেরকে। নির্বাচনের আগে আমরা দেখেছি যে দফায় দফায় ইউরোপ বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তারা দুই পক্ষের সঙ্গে কখনো কখনো 3 পক্ষের সঙ্গেও কথা বলেছে। আমি এর কথা বলছি জাতীয় পার্টির কথা। এমনকি তারা এবি পার্টি সহ আরো কয়েকটি দলের সঙ্গে বসছে, কিন্তু এবার কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গে বসেনি। এটাও একটা হয়তো সিগন্যাল বা বার্তা যে তারা সরকারের এই যে বলছে যে যদি তাদের মতো নির্বাচন না হয় তাহলে তারা শুধুমাত্র সরকারি পর্যায়ে যতটুকু যোগাযোগ সংযোগ রাখা দরকার, তাদের যে অভিন্ন কিছু বিষয় আছে বাংলাদেশের সঙ্গে, সেগুলো নিয়ে তারা কাজ করবে, কিন্তু বাড়তি কোনো কিছু কাজ করবে না। তারই একটা ধাক্কা কিন্তু আসলো। যেমন তিনি বলছেন খুব আশ্চর্যজনক ভাবে যে কি চেয়েছিল দেখেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে যা চায়, ওয়াশিংটনের কাছে যা চায়, সেই চাওয়াটা তারা পায়নি। তারা শুনতে চেয়েছিল সরকারের উপর নিষেধাজ্ঞা আসবে, অর্থাৎ মার্কিন প্রতিনিধি দল কাছ থেকে বিএনপির প্রত্যাশা ছিল যে তারা বলবে যে ঠিক আছে, যাওয়ার হয়েছে, আমরা এখন নিষেধাজ্ঞা দেবো। সেই শোনাটা বা সেই চাওয়াটা হয়নি, পূরণ হয়নি। মানে সেই কথাটা তারা শোনেননি বা সেই বিএনপির প্রত্যাশাটা পূরণ হয়নি। আচ্ছা, এরকম একটা কথা মানে কোথা থেকে মানে আবিষ্কার হলো, এটা খুব তাজ্জব কথা। বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেনি যে আমরা হতাশ হয়েছি বা আমরা প্রত্যাশা করেছিলাম যে মার্কিন প্রতিনিধি দল বলবে যে আমরা স্যাংশন দিব। এটা খুব অদ্ভুত ব্যাপার। আমি জানি না এইটা মানে এরকম একটা কথা বিএনপির উপর চাপানোটা ঠিক হলো কিনা, যেহেতু বিএনপি কিছু বলেনি। কোন তথ্যের উপর ভিত্তি করে এই কথাটা বললেন ওবায়দুল কাদের আমার বোধগম্য না। তার মতন রাজনীতিক ওই মাপের বলাটা কতখানি ঠিক হলো সেটাও নিশ্চয়ই বিবেচনা রাখে। তারপর দেখেন ওই কেন আওয়ামী লীগের সাথে বৈঠক করেনি সেই প্রশ্ন আসার পর তিনি বলছেন যে আওয়ামী লীগ কোনো সংকটের কথা বলেনি, কেন বলবে? বলছে যে আওয়ামী লীগের সঙ্গে যে বৈঠক হয়নি এটাকে কোনো সংকট মনে করছেন কিনা। বলছেন যে আওয়ামী লীগ কোনো সংকটের কথা বলেনি, কেন বলবে? নির্বাচনের আগে একটা পরিস্থিতি ছিল, তখন সরকারি দল বিরোধী দল সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করার দরকার ছিল। তো সেই বৈঠকের সময় তো যখন হয়েছে, তো তখনও তো টিপ্পনি কাটা হয়েছে যে বিএনপি নেতারা ঘুমে থেকে উঠেই দূতাবাসে দৌড়ায়, এই কথাও তো বলা হয়েছে তাদের উদ্দেশ্যে। যাই হোক, আওয়ামী লীগের এই নেতা বলছেন এখন তারা মূলত এসেছে সরকারের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে। এখন বিএনপির সঙ্গে একটা বৈঠক করেছে, পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত পর্যালোচনা কি সেটা জানাটা যৌক্তিক মনে করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, সেই কারণে বৈঠক করেছে। ঠিক আছে, তো ভালো। আওয়ামী লীগের মত একটা দলগতভাবেও তো একটাই আছে যে ঠিক আছে আওয়ামী লীগ বিএনপির সাথে করলাম, আওয়ামী লীগের সঙ্গে করি। এখন তিনি বলছেন যে তারা তো আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, তিনি তো আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক করেছে, তারা পররাষ্ট্রনীতি সম্পর্কিত একদম ডিপ্লোম্যাটিক ভাবে যেই রাষ্ট্রের টু রাষ্ট্রের যেই সম্পর্কটা থাকে, সেই সম্পর্কের নানান দিক নিয়ে কথা বলবে। এর রাজনৈতিক মূল্যায়ন, নির্বাচন, এগুলি নিয়ে তো কথা হয়নি এবং বলেও নি। এটা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বলছেন যে নির্বাচন নিয়ে কথা বলেনি, আর তারা তো তাদের যে অফিসিয়াল যে স্টেটমেন্ট বক্তব্য তাতে কোথাও এই কথাগুলি নেই যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। যদি তাই করতো তাহলে সেটা ওবায়দুল কাদের সঙ্গে করতো। আচ্ছা, প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার সঙ্গেও কথা বলেছে, তো প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা তো বিনিয়োগ উপদেষ্টাই, তো এই দুইজনের সঙ্গে কথা বলেছে। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলেছে, সেই জলবায়ু নিয়ে, বিনিয়োগ বাণিজ্য নিয়ে, আর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিপ্লোম্যাটিক। তার মানে হচ্ছে তারা সরকারের সাথে সম্পর্ক রাখছেন শুধুমাত্র তাদের কিছু অব্যাহত যে কিছু দেনা পাওনা বা কূটনৈতিক সম্পর্ক, বিভিন্ন চুক্তি, সেসব বিষয় নিয়ে। অর্থাৎ রাজনৈতিক পর্যায়ে আর সংযোগটা আওয়ামী লীগের সঙ্গে রাখছে না। এটা একটা মেসেজ হলো এই, আমি যেটা বুঝি যে তারা সব পক্ষকেই চায় এবং যে পক্ষকে একেবারে নির্মূল করতে চায়, সরকারের পক্ষ কেউ কেউ বলেন, সেই পক্ষকে নিয়ে তারা চলতে চায়, সবাইকে রাখতে চায়। কেননা গণতান্ত্রিক সোসাইটিতে আমরা জানি যে গণতান্ত্রিক দেশগুলো সবাইকেই গুরুত্ব দিয়ে চলতে চায়। মানে কেউ এক আধারে ক্ষমতায় থাকবে এরকম চিন্তা বা দর্শনে গণতান্ত্রিক বিশ্ব বিশ্বাস করে না। তো সুতরাং আমরা এখানে যাই কাদা ছড়াছড়ি করি বা এক পক্ষ আরেক পক্ষকে নির্মূল করতে চাই, উপেক্ষা করি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এসে উপেক্ষা করেনি, একেবারে এয়ারপোর্ট থেকে এসে 11টায় নেমেছে, 3টার সময় প্রথম দফাই হয়তো লাঞ্চ করি তারা বৈঠক শুরু করেছে বিএনপির সঙ্গে। এটা বোঝার মতন যথেষ্ট গভীরতা নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাদের আছে। শুনলেন প্রিয় দর্শক শ্রোতা, মোস্তফা ফিরোজের কথাগুলো। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমেরিকা আসলে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে বা বেইমানি করেছে।
এমনটাই দাবি করছে একজন নেতাকর্মী মান্না। কেন আসলে এই কথাটি বললেন এবং কেন এরকম দাবি করছে, হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমেরিকা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমেরিকার 3 জন বড় বড় কর্মকর্তা দেশে আছেন, তাদের উপরে নিউজ হয়েছে। তো আমার দুর্ভাগ্য, আজকে মানব জমিন এটার উপরে একটা লেখা লিখেছে, রিপন আমার পাশে আছে, আমি যদি তোমার কথা বলি কোনো অসুবিধা আছে? কারো কারোর মধ্যে এরকম কথা শুনছি আমি, এই যারা যারা আসছেন তারা নাকি এই সরকারকে মধ্যবর্তী নির্বাচন করবার জন্য চাপ দিচ্ছেন। সাংবাদিক বন্ধুরা কি মনে করেন ঠিক এটা? জানি না। ওরা 3 জন মিলে, আমাদের এখানে যিনি মার্কিন রাষ্ট্রদূত, তারা মিলে বিএনপির 3 জন নেতার সঙ্গে তো কথা বলেছেন। তার একজন নেতাকে যতবার প্রশ্ন করেছেন উনি বলেছেন কোনো কমেন্ট করবো না। মন খারাপ ছিল তার, ভালো লাগেনি তার, তাই তো আমার মনে হয়েছে। তো ভালো যদি না লাগে, আর মধ্যবর্তী নির্বাচন করবো আমরা, তার জন্য চাপ দেবো বললে একটু ভালো লাগবার কথা ছিল তো। যে ব্লগার, যে ফেসবুকার সবচেয়ে বেশি করে ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখেন, ভারতীয় পণ্য বর্জন করবার কথা বলছেন, তিনি আবার বলছেন আমেরিকা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কে বন্ধু আপনার বলেন তো? ওই জন্য বলে সবচেয়ে বড় বন্ধু আমার জনগণ। করে না কোনোদিন এই সরকারের কাছে কড়াই গন্ডায় পাওনা আদায় করে ছাড় দেবো এখানে। এই লড়াই জারি থাকবে, কোনোভাবে এই সরকারের সাথে আপোষ নেই। কারণ এই সরকার যত ক্ষতি করেছে, যত ক্ষতি করছে, তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। আর তাদেরকে যারা মদত দেয় দেশে কিংবা বিদেশে, তাদেরও কারোর সাথে বন্ধুত্বের কোনো প্রশ্ন নেই। 28 তারিখে কি হতে পারে আমাদের কি কোনো ধারণা ছিল না? ওবায়দুল কাদের সাহেব কি 2-3 দিন আগে বক্তৃতা করেন নাই? হেফাজতের অবস্থা কি হয়েছিল মনে নাই আপনাদের? দেখেছেন না? বলেননি? তা যদি বলেই থাকে তাহলে ওই হেফাজতের ঘটনা রিপিটেড হতে পারে ওই একই জায়গাতে বিএনপির সমাবেশের মধ্যে, সেটা কি আমাদের মাথার মধ্যে আসেনি? আচ্ছা, যদি এসেই থাকে তাহলে কি করব, কি করা উচিত আমাদের, তা কি বুঝতে পেরেছিলাম? যদি বুঝেই থাকি তাহলে যখন হামলাটা করা হলো তখন মঞ্চ থেকে কোনো নির্দেশ তো কেন না? আমরা যে হরতাল দিলাম সেই হরতালটাও কিরকম করে দিলাম? সবাই গুছিয়ে টুছিয়ে দিতে পেরেছি তা তো না, বরঞ্চ বলতে পারি ইট ওয়াজ অন দ্য রান, মানে দৌড়াতে দৌড়াতে হরতাল দিয়েছি, নামতে নামতে হরতাল দিয়েছি। এরকম তো হতে পারতো, সেখানে আমরা ঘোষণা করতে পারতাম। আচ্ছা, যদি ধরে আমি বলি এরকম হতো, যদি যে কেউ একজন নেতারা মঞ্চ থেকে বলতেন আমরা সরকারের অনুমতি নিয়ে গণতন্ত্র সম্মতভাবে সভা করছি, সেটা হামলা করছে, ওরা রুখে দেয়, কি হতো তাহলে? যেটা হয়নি সেটা তো হয়নি, আমি আবার সেটা করতে পারবো না, কিন্তু আমি হাইপোথেটিক্যালি বলছি যদি সেরকম বলা হতো, কোনো আমি গুন্ডার ছায়া থাকতো রয়েছে না, পুলিশ পর্যন্ত থাকতে পারতো না। আমি মানে আজকে যেখানে রহমান ভাই আছেন, আরো বড় জায়গায় রহমান ভাইকে সবসময় ভাবি, এখনো ভাবি। আমার চিন্তার কাছে, আমার বিবেচনায়, আমার মনের কাছে রহমান ভাই নেতৃত্বের আরো উঁচু আসনেই আছেন। আজকে প্রধান অতিথি কিনা সেটা কথা নয়, কিন্তু উনি যেরকম করে বলেন, এখনো একটু অসুস্থ অবশ্য, তারপরেও ওনার কথা আমাকে এখনো উৎসাহ যোগায়। তবে এইখানে এখন বসে এই বক্তৃতা করবার সময় আমার মনে হচ্ছে আমি একটা ঘূর্ণির মধ্যে আছি। 7 জানুয়ারির পরে মানেন আর নাই মানেন, মানুষ একটা ধাক্কা খেয়েছে। কারণ আমরা এমন ভাবেই আচরণ উচ্চারণ করেছিলাম যে এইবার শেষ, মানুষও মনে করেছিল এইবার তাকে যেতেই হবে। আমরা শুধু দেশের লোক নই, আন্তর্জাতিক মহলগুলো এমনভাবে কথাবার্তা বলছিল যে উনি না যেয়ে করবেন কিরকম একটা পরিস্থিতি। আমার মনে আছে তখন আমি বিভিন্ন জায়গায় বক্তৃতা করতাম, ধরেন এইরকম সেমিনারে কিংবা পল্টনের মনে বা প্রেস ক্লাবের এইখানে কোনো মানববন্ধনে। একটা নির্বাচনকে প্রতিহত করা কখন সম্ভব? যখন সেই সরকারের পতনটাও চূড়ান্ত হয়। না হলে দিন আসবে, দিন যাবে, সূর্য উঠবে, সূর্য ডুববে, একসময় 7 জানুয়ারি আসবে, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় তাদের মিডিয়াগুলো একটা ফলাফল প্রকাশ করবে। আমাদের একটা বিরাট গর্ব করার মতো কনস্টিটিউশন আছে, যেখানে ভোটের ব্যাপারে কিছু বলা নেই, কতগুলো লোক ভোট দিল কিছুই যায় আসে না। কনস্টিটিউশন অনুযায়ী সেটা 1% ভোট নাকি 0.5% ভোট, তাতে কিছু আসে যায় না। আওয়ামী লীগ এটা বোঝে, এবং বোঝে বলেই তারা মনে করেছে আমরা শুধু মঞ্চটা সাজাবো, আমরা বিভিন্ন পোলিং বুথ সাজাবো, এবং সেখানে মানুষ কতগুলো আসলো কতগুলো গেল কিছু যায় আসে না, তো কতগুলো ভোট পড়লো তাও তো বলবার দরকার নেই, আমরা একটা ফলাফল ঘোষণা করে দেবো, তার মানে নির্বাচন হয়ে গেল। 7 জানুয়ারি কি নির্বাচন হয়েছিল? ওটা কোনো নির্বাচনই নয়, সবাই বলে। এবং সরকারি দল বিভিন্ন জায়গায় প্রচার করবার চেষ্টা করে, বিরোধী দল এত কিছু করছে, কিন্তু জনগণ তো তাদের সাথে নাই। ভেবে দেখেন, একটা নির্বাচনকে বর্জন করবার জন্য বিরোধী দল আহ্বান জানিয়েছে, 95% মানুষ ভোট দেয়নি। ওটা কি কোনো ভোট বলে কেউ? কিন্তু এই যে বলেন না, যার 2 কান কাটা যায় সে রাস্তার মাঝ দিয়ে হাঁটি, কোনো লজ্জা হয় না। শেখ হাসিনার কান একটা একটা করে তো এর আগের 2টো নির্বাচনে কাটা গেছে। 2 কান কাটা। আওয়ামী লীগ নেমেছে, ভোট পড়ুক বা না পড়ুক তারা জানে আমরা একে ঘোষণা করে দিলেই সেটা ভোট। এখন মানুষ মনে করে এত কিছু করলো, বিরোধী দল তো পারলো না। আমি আবার বলি, খেয়াল করবেন, এই থেকে যারা হতাশার কথা বলে আমি তাদের বিপক্ষে, তাদের সাথেও যাচ্ছি না। কারণ আমি খুবই আশাবাদী হই এইটা দেখে। আমাদের দলের পক্ষ থেকে আমরা গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি।
ঢাকা মহানগরে 12টা জায়গায় করেছি ইতিমধ্যে। এর মধ্যে একটাই হামলা করেছিল জানেন, ভেঙে দিয়েছে সব টেবিল চেয়ার, আমাদের যে থান কাপড়ে সই করা ছিল ওগুলো নিয়ে চলে গেছে। আমাদের সাংগঠনিক সম্পাদক সাকিব আল করে হামলা করেছে, কিন্তু প্রোগ্রামটা এখনো অন আছে, আমরা করছি। এরকম করে ভাববার দরকার নেই যে আপনাদের উপরই হামলা একা হয়েছে। মানে আমি বিএনপির কথা বলছি না, বিএনপির উপর যে হামলা হয়েছে সেটা তো একটা ইতিহাস, একটা রেকর্ড করবার মতো। সারা দুনিয়ার মধ্যে মাত্র 1.5 মাসে 15,000 লোক গ্রেপ্তার, আর বোধহয় কয়েক হাজারের সাজা দাও, এরকম পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। এমনকি যে হিটলার বলেছিলেন এই 24 ঘন্টায় যেখানে জার্মানিতে কোনো কোর্ট নাই সেখানে আমি হচ্ছি সুপ্রিম কোর্ট, মানে উনি ওনার মতো রায় ঘোষণা করে দিতেন। এইখানেও এরকম। তারপরেও আমি বলছি মানুষ আহত হয়েছে, ধাক্কা খেয়েছে, কিন্তু এই মানুষ এসছে, সই করছে। আমি আজ বলি, নোমান ভাই এখানে আছেন, একটা সভা বিএনপি আবার ডাকুক, ওই পুরা পল্টনের এরিয়া এপার থেকে ওপার দেখা যাবে না। মানুষ এখনো মনে করে এই সরকার চাই না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কি করছে বিএনপি অথবা বিরোধী দল, আমরা তাদের সাথে আছি। হয় না আন্দোলন যদি পরাজিত হয় তাহলে মানুষও হতাশ হয়ে যায়, মনে করে আর কিছু হবে না। আমরা সেরকম আন্দোলন দেখেছি ধ্বংস হয়ে যেতে, নকশাল আন্দোলন। আমরা সেরকম আন্দোলন আমাদের উপমহাদেশেও দেখেছি, অনেক কৃষক আন্দোলন, অনেক জমজমাট হয়েছে, তারপরে যে পড়ে গেছে সেটা উঠতে পারেনি। কিন্তু আমি মনে করি আমরা এখানে গত 15 বছর ধরে যদি আমি ধরি যে আন্দোলনটা করছি, সেই আন্দোলনে কখনোই ভাটার টান লাগেনি। কিন্তু প্রশ্ন আছে, এর মানে এই নয় আমাদের সবাই খুব তৃপ্ত থাকতে পারি, আমরা খুব সন্তুষ্ট থাকতে পারি, আমরা ভালোই তো যাচ্ছি, তা নয়। কারণ আমরা যা চাইছি এই সরকারের পতন, এবং সেই জায়গায় একটা অন্তর্বর্তী সরকার গঠন করে তারও দিল্লি নির্বাচন, ওই সরকারের পতন তো ঘটাতে পারি। মানে একটা অদ্ভুত পরিস্থিতি, যখন আমরা বলি আমরা হারিনি, হেরেছে সরকারি দল, সরকারি দল যেতে নাই, জিতেছি আমরা। তখন ওবায়দুল কাদের একদিন বলেছেন না, ওরা ইলেকশনই করলো না তো জিতলো কিরকম। তা আমি বলি ইলেকশনই হলো না তো ওরা জিতলো কিরকম। বললে তো বলাই যায়, চাপাবাজি করলে, ক্ষমতায় থাকলে যেরকম ইচ্ছা বলবেন, সেরকম ইচ্ছা নিউজ করবেন, পত্রিকায়, টিভিতে, মিডিয়াতে, ওগুলো তারা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জনপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা 4র্থ নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ববি হাজ্জাজের একটি বক্তব্য, যে একটি লাইভ টক শো, যে 28শে অক্টোবর তারা নিজেরাই খুন করে এবং কি উল্টাপাল্টা কাজ করে আমাদের উপরে অর্থাৎ বিএনপির উপরে দায়ভার চাপিয়ে দিয়েছে, এরকম কথাই আসলে তিনি বলতেছে। এবং 28শে অক্টোবর কিন্তু একজন পুলিশও হত্যা হয়েছিল। চলুন প্রিয় দর্শক শ্রোতা সেই বক্তব্যটি শুনে আসি। তারা নিজেরা 28 অক্টোবর একটা মারামারি লাগে আমার এক পুলিশ ভাইয়ের হত্যাকাণ্ড ঘটিয়ে তারপর আমাদের উপরে দোষারোপ করে আমাদের 25 থেকে 30 হাজার নেতা কর্মীকে কারাদণ্ড দিয়েছে, যেন আমরা মাঠে থাকতে না পারি। তারপর আমরা ছিলাম, অবভিয়াসলি এফেক্টিভনেসের প্লাস মাইনাস হয়েছে, কিন্তু তারপর আমরা ছিলাম। কিন্তু এই কাজগুলো আওয়ামী লীগ কেন করেছে? না, আমরা খেসারত দিচ্ছি যে আমরা এখনো আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে নামাতে পারি নাই, জনগণের ক্ষমতা স্থাপন করতে পারি নাই। এইটা খেসারত আমরা দিচ্ছি এবং দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন না হবে, এই সরকার না নেমে। নির্বাচনে না যাওয়ার কারণে আফসোস বোধ আপনাদের ভিতরে নেই? না, আফসোস নাই। না, যেভাবে বিরোধী আন্দোলনে যারা আছেন তাদেরকে যেভাবে আখ্যায়িত করা হয়েছে যে তারা ভুল করেছেন এবং খেসারত দিতে হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। ভালো কথা ভাই, সুন্দর কথা। প্রবলেম একটা ছোট্ট এখানে আছে, যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করলে কি হতো সেটা আমরা খুব ভালো করে জানি এবং আওয়ামী লীগের নেতারা খুব ভালো করে জানেন। একটু বলুন না, শুনি। নির্বাচনে যদি অংশগ্রহণ করতো বিএনপি তাহলে কি হতো? আচ্ছা, নির্বাচনে যাবার আমরা যেই খুব সিম্পল আমরা আপনার কেন বলছি একটু বলি আপনার বলার সুবিধার্থে। যারা ফায়াজুল হক কিন্তু বারবার একই কথা বলেছে, এর আগেও আমার সাথে যখন এসেছে তিনি বলেছেন যদি বিএনপি নির্বাচনে যেত বা আপনারা যদি নির্বাচনে যেত তাহলে হয়তো চিত্রটা একদম ভিন্ন হয়ে যেত, একটা গণতান্ত্রিক একটা বড় ধরনের পরিবেশ হয়তো বিরাজ হতো। এটাই স্বাগত। আমি একটু পরিষ্কার করছি, আমি ব্যক্তি বিশেষ কারো সম্বন্ধে বলতে চাই না, তবে আওয়ামী লীগের যে নেতারা নির্বাচনে যে দেখেছেন নির্বাচনের রেজাল্ট কি হয়। আজকে পার্লামেন্টে আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা আওয়ামী লীগের অন্য নেতার কাছে নির্বাচনে হারা সত্ত্বেও আজকে পার্লামেন্টে আছেন। এটা আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন, এটা প্রমাণ আমার দিতে হবে না। আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন। আওয়ামী লীগের ভেতরে, দলের ভেতরে রাইট নাও বহু জায়গায় এখনো মারামারি চলছে। 2 মাস হয়ে গেছে নির্বাচন শেষ, এখনো মারামারি চলছে। হ্যাঁ, সো নির্বাচন এই আওয়ামী লীগ কিভাবে করে জাতীয় পার্টিকে জিজ্ঞেস করেন, যে পার্টি এখন 2 ভাগে ভেঙে তারা একে অপরকে শুধু গালাগালি দিচ্ছে, এবং গালাগালি কিনে দিচ্ছে জানেন, যে টাকা ঠিকভাবে দেয় নাই, নেগোশিয়েট ঠিকভাবে করেনি, আমাদেরকে কতগুলো সিট দিবে। নেগোশিয়েট সিট দেবার মতো একটা গণতন্ত্রতে কেউ করতে পারেন, কারণ কারোর এই ক্ষমতা থাকে না। কিন্তু জাতীয় পার্টিকে নেগোশিয়েটেড সিট দেওয়া হয়েছে। 17 নভেম্বর যেদিন ডেডলাইন ছিল বোধহয় আপনার 17 ডিসেম্বর ডেডলাইন ছিল প্রত্যাহার করা। 17 ডিসেম্বর প্রত্যাহার করার যখন ডেডলাইন ছিল, বিকাল 5টা পর্যন্ত আপনার কি বলার নাম, ওই গোয়েন্দা সংস্থার বড় বড় আপনার অফিসাররা জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে বসা ছিল, এবং সেখান থেকে বারবার পাইচারি হয়েছে। জাতীয় পার্টির নেতারাই বলছে এখন ভাই, আমি না,
সব খবরে বলছে, এটা মানে লুকানো খবর না, খবরে তারা নাম ধরে বলছে, আমি নাম ধরে বললাম না ভাই, আমি শুধু গোয়েন্দা সংস্থা বললাম। হ্যাঁ, যে বিকাল 5টা পর্যন্ত বসেছিল এবং সেখানে তারা একটা ফাইনাল একটা আপনার সেটেলমেন্ট করেছে 26টা সিট জাতীয় পার্টিকে দিবে। 26টা সিট কিভাবে দিবে তারা? তাদের শ্বশুরের সিট, মামা বাড়ি থেকে আপনার ওই যে শীতের ফল হিসাবে নিয়ে আসছে তারা 26টা সিট দেবে। এবং সেখান থেকেও জাতীয় পার্টির লোকজন এখন কান্নাকাটি যে 11টা কেন দিল, মাত্র 11টা কেন দিল, এবং চেয়ারম্যান কেন মেনে নিল মাত্র 11টা দিল। তো আপনি বুঝতে পারছেন এটা নির্বাচন না কি হয়েছে। আমরা যদি যেতাম, আমরা অলরেডি মানে এই যে 17 তারিখ ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল, 17 নভেম্বর ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল, 17 নভেম্বরের আগে 25 থেকে 30,000 বিরোধী নেতা কর্মী অলরেডি কারাদণ্ডপ্রাপ্ত, কারাগারে। মানে আমরা নির্বাচনে যাবো যে, মানে এই যে বললেন বা আওয়ামী লীগের নেতারা বারবার করে বলেন এই নৌকা ছেড়ে দিয়েছে, বোট মিসড হয়ে গেছে, এটা ওইটা। আরে না ভাই, এটা পুরো সাজানো একটা কনস্পিরেসি ছিল সরকারে, যেন আমরা না করি এবং না করতে পারি। এবং অবশ্যই আমরা করতাম না কারণ আমরা জানি এটা হবে। তারপরও আমরা কি করতাম সেটা তো তারা 17 তারিখের আগে জাস্ট সো দ্যাট আমরা যদি কোনোভাবে মত বদলানোর একটা জায়গায় থাকি, আমরা যদি এক মুহূর্তের জন্য চিন্তা করছেন না দিব ফর্ম জমা, এই ভয়টাতে তারা এই যে 20-30,000 নেতা কর্মী তুলেছে যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই না পারি। সো তারা এই সব কাজগুলো করার পর তারপর তারা পিআর করে আমরা নির্বাচনে যাইনি। ভালো কথা ভাই, ঠিক আছে আমরা যাইনি, কিন্তু যারা গেছে তাদেরকে দিয়ে একটু প্রমাণ করেন না, তাদেরকে একটু কথা বলে। আওয়ামী লীগের যে নেতারা, এই যে আওয়ামী লীগের 14 দলের বড় বড় নেতা, ওয়ার্কার্স পার্টি, আপনার জাসদ, তাদের কি হয়েছে? আওয়ামী লীগের বাইরে শুধু 2 জন জিতেছে, 2 জন, এবং একজন তার মধ্যে একজন আওয়ামী লীগের বাইরেও না, আওয়ামী লীগ জয়েন করবে বলে জেল থেকে বের করে নিয়ে এসে সোজা প্রাইম মিনিস্টার অফিসে গেছে, জেল থেকে সোজা প্রাইম মিনিস্টার অফিস। ভাই এত পদোন্নতি আমাদের দেশের আগে কখনো দেখিনি। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন সেই বক্তব্যটি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি পিনাকি ভট্টাচার্যের একটি বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করব, যে আমেরিকা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তা আসলে কেন সব নেতাকর্মীরা এই কথাগুলো বলতেছে যে আমেরিকা প্রতারণা করতেছে, কেন এই কথাটি আসলে বলতেছে সব নেতাকর্মীরা? তা চলুন পিনাকি ভট্টাচার্যের বক্তব্যটিও শুনে আসি। আমেরিকার ডোনাল্ড লুকে তো কম বেশি সবাই চেনেন এখন, তাই না? অতি সম্প্রতি তিনি আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বক্তৃতা রেখেছেন। আর তার দেয়া সেই বক্তৃতা আমার মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিছে। তাই আজকে এই ভিডিওতে আমি আমার মনে আসা সেই প্রশ্নগুলা ডোনাল্ড লু সাহেবের কাছে তুলে ধরব। ডোনাল্ড লু সাহেব দেখেন, আসেন আমরা প্রশ্নগুলো শুরু করি। তো ডোনাল্ড লু সাহেব, আমরা লক্ষ্য করছি যে আপনি আপনার ইন্দো প্যাসিফিক কৌশলের বক্তৃতায় ভারতীয় সমুদ্র সীমার নেতা হিসেবে ঘোষণা করেছেন। সাব্বাস বাঘের বাচ্চা। এর আগেও আমরা আমেরিকার ইন্দো প্যাসিফিক সংক্রান্ত নথিতে এমনি একই ধরনের কথার উল্লেখ দেখছি। তবে এই বিষয়টারে আমি একান্ত আমেরিকার নিজস্ব মত বলে মনে করি, কারণ ইন্দো প্যাসিফিক সীমানায় থাকা বাকি দেশগুলা মোটেও ভারতের স্থানীয় নেতা বা প্রাধান্য দেওয়ার মতো দেশ হিসেবে গোনায় ধরে না। যেমন কেবল এই দক্ষিণ এশিয়াতেই ধরেন, এ বড় দেশ, দক্ষিণ এশিয়ার বড় দেশ পাকিস্তান, এটা থেকে ছোট দেশ মালদ্বীপ, কেউ কি ভারতকে স্থানীয় নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো দেশ হিসাবে মানে না। পাকিস্তানও মানে না, মালদ্বীপও মানে না। এই দেশগুলোর সার্বভৌমত্বের সমতার কথা চিন্তা করে কিন্তু সার্ক গঠন করেছিল, জাতিগত শ্রেণী বিন্যাসের মতো কোনো বিভাজনের উপরে ভিত্তি করে না কিন্তু। আর বাংলাদেশের জন্য ভারত কেমন রাষ্ট্র এটা বিবেচনা করতে গেলে তো গত 50 বছরের অভিজ্ঞতা অনুযায়ী এটা প্রমাণিত, ভারত মোটেও বাংলাদেশের জন্য কখনো মঙ্গল চায় না, এমন কোনো রাষ্ট্রই না। বরং নিজের স্বার্থ হাসিলে পটু একটা দেশ, সে কেমনে লিডার হবে? এমনকি সেটা বাংলাদেশের গুরুতর ক্ষতি করে হইলেও, যেমন ধরেন উদাহরণ দিই, নদীর পানি ভাগাভাগির ব্যাপারে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করা, সীমান্তে বাংলাদেশের মানুষের পশুর মতো গুলি করে মারা, হাঙ্গেরি দেশের রাজনীতিতে নির্লজ্জের মতো হস্তক্ষেপ করা এবং নিজের গোলাম সেবাদাসী রাজনৈতিক দল এবং নেত্রী হাসিনাকে বারবার অবৈধভাবে সরকারে বসানোর ক্ষেত্রে সাহায্য করা, আরো কত কি কইতে গেলে কওয়া শেষই হবে না। বললেই তো বলবে যে বুঝছে। মালদ্বীপে ভারতকে বয়কট করা হয়েছে, মালদ্বীপ থেকে পুরোপুরি বিতাড়িত করা হয়েছে ইন্ডিয়াকে। এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে ভারতের বিষয় আসলেই দক্ষিণ এশিয়ার দেশগুলো কেমন চিন্তা করে বা ভারতকে কি চোখে দেখে। এই ঘটনা ওই সমস্ত দেশের মনোভাবের একটা প্রতিফলন মাত্র। ভারতের তো কোনো লিডারশিপ কোয়ালিটি নাই, লিডাররা তো ত্যাগ করতে হয়। আপনি যদি দক্ষিণ এশিয়ার বাইরেও যান, তাহলে আপনি ইন্দোনেশিয়ার প্রশ্ন ধরেন, ইন্দোনেশিয়াকে ভারত মহাসাগর এলাকায় ভারতের নেতৃত্ব মানবে? কখনোই না। ইন্দোনেশিয়া তার নিজস্ব আঞ্চলিক আর বৈশ্বিক লক্ষ্য আছে, তাই না? শুধু কি তাই, ভারত মহাসাগর বলে ডাকার ব্যাপারে ইন্দোনেশিয়ার আপত্তি আছে। 1963 সালের শুরুর দিকে আপনি ইতিহাস দেখেন, ইন্দোনেশিয়ার সরকার তার নৌবাহিনীরা বলছিল যে ভারত মহাসাগরে যেন ইন্দোনেশিয়ান মহাসাগর বলে ডাকা হয়। আর আপনি আছেন ভারতের আঞ্চলিক মোড়ল বানানোর চিন্তা নিয়ে। তাই আমার মতে ইন্দোনেশিয়ার ভারতের আধিপত্য মানিয়ে নেওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। আচ্ছা, এবার অন্য প্রসঙ্গে আসেন। বিগত দশকে ভারতের রাজনীতি আর সমাজে কট্টর হিন্দুত্ববাদের মতবাদ ছড়ায় দেওয়া হয়েছে। এমনকি আমেরিকার সরকারও তো ইন্ডিয়ার জাতিগত নিধন করার মতো জঘন্য অপরাধ সংঘটিত করার চেষ্টা নিয়ে রিপোর্ট করেছে, তাই না? যেখানে দেখানো হয়েছে যে ইন্ডিয়া কিভাবে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে সমূলে পৃথিবী থেকে সরায় দেওয়ার মতো চেষ্টা চালায়। এইরকম একটা বর্বর দেশের নেতৃত্বের সর্বোচ্চ জায়গায় রাখার মানে হইতেছে নাজি হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপের নেতৃত্বে রাখার মতো ভয়ঙ্কর ভুল কাজ। আপনি কি মনে করেন যে এমন একটা দেশের নেতৃত্ব না আমেরিকার কৌশল রে পরবর্তী স্তরে নিতে পারবেন? পারবেন না তো।
তাও এমন একটা দেশে বাইসে নিতেছেন যেটা কিনা সবাই তার কুকর্মের জন্য ঘৃণার চোখে দেখে। বাদ দেন এই জায়গার কথা, আপনার দেশের পাশে কানাডায় যায় সে কি করছে, আপনার দেশে সে কি করতে গেছিল, সে দিয়ে সে কিভাবে ভিন্ন মতাবলম্বীদেরকে হত্যা করতে গেছিল, আপনার দেশের কথা। যেভাবে হোক এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকা দেশ এবং দেশের মানুষের মতামত ছাড়াই একপাক্ষিকভাবে ভারতের তদারকির দায়িত্ব আনার চিন্তা, এটা আমার মনে হইতেছে ওই যে সিয়াটো ছিল না, ওই সিয়াটোর যে বৈশিষ্ট্য সেটার কথা মনে করা দিচ্ছে, এবং এটা সিয়াটো যে ব্যর্থতা পর্যবেসিত হয়েছিল সেটাও মনে করা দিচ্ছে। সেজন্য আমার মনে হইতেছে আপনার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা সিয়াটো 2.0 হইতেছে। যদি তাই হয়, আপনার সহকর্মী জন ড্যানিয়েলস বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি প্রসঙ্গে কি কইছিল সেটা আপনারা একটু স্মরণ করাই দিতে চাই। উনি কইছিলেন যে একই জিনিস বারবার করার পরেও সেটা থেকে আলাদা ফলাফল আশা করাটা আইনস্টাইন পাগলামি হিসেবে অভিহিত করেছে। আপনি কইছেন যে ভারত মহাসাগরে আমেরিকা হইতেছে এটা অনেক বড় শক্তি, ভালো কথা, কিন্তু তার থেকেও বড় শক্তি হইতেছে ভারত। ওরে বাবা, কিন্তু আপনি ঘরে থাকা সবচেয়ে বড় শক্তিটার নাম কইতে বেমালুম ভুলে গেছেন, কারণ ভারত মহাসাগরের সবচেয়ে বড় আর সর্বোচ্চ শক্তি হইতেছে চায়না। ভারতের তো চায়নার সাথে সামরিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়ে পাল্লা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই, এমনকি সামরিক দ্বন্দ্ব মোকাবেলার ক্ষেত্রেও না। যদি আপনি এই দুইটা দেশের প্রবৃদ্ধির পাশাপাশি রেখে বিবেচনা করেন তাহলে দেখবেন যে চায়না ভারতের থেকে অনেক 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 আগে আছে, এবং নিঃসন্দেহে আগামী দশকগুলোতে ভারত চায়নার প্রবৃদ্ধির ধারে কাছে যেতে পারবে না। আপনি আঞ্চলিক এইবার দিতেছেন ভারতের কান্দে। খুব সম্ভবত ইন্দো প্যাসিফিক কৌশলের চাপ বা মূল্য ভারতের সাথে ভাগাভাগি করতে আপনাদের এই সিদ্ধান্ত, তাই না? কিন্তু আপনার কি মনে হয় না যে আপনি গাধার ঘাড়ে এমন একটা বড় ভার দিতে চাইতেছেন যেটা কিনা মালদ্বীপের মতো ছোট একটা দেশের ভারী কায় তৈয়া পড়ে গেছে? আপনি এটা কেমনে আশা করেন যে পুরো অঞ্চলের ভার ভারত সহ্য করতে পারবে, যেখানে চায়নার সাথে ভারতের একটা কৌশলগত স্ট্র্যাটেজিক দ্বন্দ্বের জায়গাটা দাঁড়ায় আছে? এটা ছাড়াও প্র্যাকটিক্যালি চীনের সমানতালে সামলাইতে ভারতের দায়িত্বভার দেওয়া তো এটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে, কারণ চীন তো এখন এমন একটা দেশ যে কিনা আমেরিকার প্রতিরক্ষার সাথে তুলনা করার মতো, ভারতের সাথে তো না, তাই না? তাই ভারতের দিয়া চীনের ঠেকানোর চিন্তা কতটুকু ফল দিবে এটা নিয়ে দুনিয়ার সকল মানুষ সন্ধিয়ান, শুধু আপনারা ছাড়া। বরং উল্টা দেখেন যে ভারত আরো এই বিষয়ে চীনের সামলাইতে যায় সারা দুনিয়ার সামনে ন্যাংটা হয়ে ধরা দিবে, আর খুব শীঘ্রই সব অপারগতা নিয়ে সামনে হাজির হবে। এক কথায় দিল্লিয়া করে ছাড়বে ভারতরে। এই কনফ্লিক্টের মধ্যে যদি সে ঢোকে নেতা হইতে যায়, যদি ভারত আমেরিকার সাহায্যে চায়নার মোকাবিলা করার চেষ্টা করে, তাইলে কিন্তু এর ফলাফল পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী আসবে। এটা জানেন তো, বলের সংঘর্ষের সমাধান বৃহত্তর বলের দিকে চলে যাবে। আমি যদি বলি যে আপনি ইতিহাসের দেয়ালে এক অনিবার্য নেতিবাচক গল্প লিখতেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? আর ইন্ডিয়া গেলে এসব খুব ভালো করে জানে এবং বুঝে। এই কারণেই সাম্প্রতিক সময় হওয়া বার্লিন সামিটে ইন্ডিয়া পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, আপনার বস যিনি আছেন না মিস্টার ব্লিংকেন, তার মুখের উপরে কইছে, কি কইছে জানেন? কইছে যে ইন্ডিয়া খুব স্মার্ট খেলোয়াড়ের মতোই সম্ভাবনার একাধিক দুয়ার খোলা রেখে খেলবি। বুঝেছেন এই কথা মানে? বুঝেছেন? তাই ইন্ডিয়ারে আপনি যতই নিজেকে কৌশলের অংশ হিসেবে যতভাবে তুলে ধরার চেষ্টা করেন না কেন, তারা আপনাদের মতো করে এত সাদা সিধা মনে খেলবে এটার কোনো গ্যারান্টি নাই। যখন তখন পোল্টি মারতে পারে। কেন ইউক্রেন যুদ্ধের সময় মারিছিল না? হ্যাঁ, আপনারা যুদ্ধ করিচ্ছেন আর ওই তেল কিনিচ্ছে রাশিয়া থেকে, আপনি স্যাংশন দিচ্ছেন, আপনার স্যাংশনকে পাত্তা না দিয়া তেল কিনিচ্ছে, করে নাই? তারা কেবলমাত্র আপনাকে নিজেদের প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, তার উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, এবং তারপরে ছুঁড়ে ফেলে দেবে। এবং দেখবেন যে সবকিছু পরে তারা নিজেদের খেলা পুরাটাই নিজেদের নিয়মে খেলতেছে, আপনারা নাই। আপনাদের পাত্তা কতটুকু থাকবে এটা নিয়ে আমি চিন্তিত। এই জন্যই বহুবিধ বিষয় বিবেচনার উপর ভিত্তি করে এটা বলা যায় যে ইন্ডিয়া কখনোই আমেরিকার প্রকৃত বন্ধু হইতে পারবে না। আপনি তারা যতই বন্ধুত্বের পয়গাম পাঠান না কেন, সে আপনার বন্ধু হবে না। আপনি শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো নিয়ে কথা বলছেন, তাই না? আসেন এই কথাটা বলি। শ্রীলঙ্কার আর্থিক সংকট দেখা দিছিল কেন? কোভিড মহামারীর কারণে, যেটা ট্যুরিজম খাতে প্রায় ধ্বংস করে দিতে ধরছিল। যে ট্যুরিজম শ্রীলঙ্কার আয়ের প্রায় 15%, শুধু তাই না, এর বৈদেশিক আয় উল্লেখযোগ্য হারে কমে গেছিল। তাদের পোশাক শিল্প ছিল, সেটাও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইসব মিলে একটা চরম ঋণ সংকট তৈরি করে। সেই সময় আমরা দেখছি যে ইন্ডিয়া সহ বেশ কিছু দেশ শ্রীলঙ্কার সেই সময় ঋণ দিতে আগায় যায়, যেন শ্রীলঙ্কা কিছু সময়ের জন্য হইলেও সংকট কিছুটা কমে যাবে। বাংলাদেশও দিছিল কিন্তু ঋণ। তবে ভারতের এইসব সাহায্য কিন্তু কখনোই কিন্তু ছাড়া বা স্বার্থ ছাড়া হয় না। যেমন নয়াদিল্লি কলম্বোরে তামিলদের সাথে ক্ষমতা ভাগাভাগির জন্য চাপ দিতেছে। এছাড়া এইসব দেশে সাহায্য পাওয়ার পরেও শ্রীলঙ্কা কিন্তু চায়না থেকে সাহায্য নেওয়া বন্ধ করে নাই, করছে কি? করে নাই। যেভাবেই হোক, যদি আসলে শ্রীলঙ্কার এই ঘুইরা দাঁড়ানোর গল্প চায়নার প্রভাব থেকে বাইরে হওয়ার বয়ান হিসাবে হাজির করতে চান আপনি, তাহলে একটু আমরা বলে দয়া করে বলেন তো যে কেন প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ এই গল্পরে না খাইয়া উল্টা ভারতের বাই করে দেওয়ার মতো বিপরীত কাম করলো? এমন আপনি কইতেই পারেন যে দুইটা দেশ আলাদা আলাদা পরিস্থিতি মোকাবেলা করছে, তাই না? যদি তাই হয় তাহলে কি হাঙ্গারে এটা ধরা উচিত না যে আপনার তৈরি এই ঘুইরা দাঁড়ানোর গল্প সব দেশের জন্য প্রযোজ্য নাও হইতে পারে? ঠিক কিনা? উল্টা মালদ্বীপের মতো বিপরীত ফল। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওগুলো দেখে শুনে কি বুঝলেন জানলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।